গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও গুড মর্নিং বলাটা উচিত নয়, কারণ সত্যি কথা বলতে কালকে যে একসাথে পৃথিবীর মানে বিভিন্ন জায়গা থেকে কত পরিবার কাঁদছে, কত পরিবারের মানে কান্নার যে হাহাকার শোনা যাচ্ছে, সেটা আমরা হয়তো শুনতে না পারলেও আমরা অনুভব করতে পারছি। তো বর্তমানে সত্যি কথা বলতে বেঁচে থাকাটাই একটা আশ্চর্যজনক ব্যাপার বা আশীর্বাদ। মানে মৃত্যু তো কোনো ব্যাপারই না, প্রত্যেক মুহূর্তে এই ভালো আছি এই নেই এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। বিশেষত এমন কিছু মানুষ যারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, যারা মানে একটা সমাজের স্ট্রাকচার বলতে পারো বা একটা ফ্যামিলি স্ট্রাকচার বলতে পারো, যে না থাকলে একটা ফ্যামিলিটা টলে যেতে পারে, বা এরকম মানুষও চলে যাচ্ছে যারা না থাকলে একটা সমাজ টলে যেতে পারে। তো এই ধরনের ঘটনা প্রত্যেকটা দিন ঘটছে। মঙ্গলের বছরের জন্য কিন্তু এবছর প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি নয় ভূমিকম্পে মানুষ চলে যাচ্ছে, না হলে কোথাও ব্লাস্ট হচ্ছে, না হলে কোথাও মারপিট দাঙ্গা হাঙ্গামা সব কিছু চলছে। মানে এভরিডে একটা কোনো ভালো খবর নেই, বা যেটা আমরা আমাদের শুনে আমাদের সকালটা শুরু হচ্ছে। আমরা এভরিডে কিছু না কিছু খারাপ, নয় কোথাও না কোথাও বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, নয় খাদে গাড়ি পড়ে গেছে, না হলে কেউ কাউকে মেরে দিয়েছে, না হলে কোথাও না কোথাও প্রচুর মারপিট হয়ে অনেক লোক মারা গেছে, কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মানে 2025-এর এমন একটা দিন সকাল আমরা আসেনি যে সকালটা আমরা খুব ভালো কিছু শুনতে পেরেছি। প্রত্যেকটা দিন আমাদের সকাল হয় বা বিকেল হয় কোনো কিছু খারাপ সংবাদের মাধ্যমে। মানে এমন একটা দিন নেই যে দিনটাতে কোনো কিছু হয়নি, এমন নেই। এমনিতেই আমরা মঙ্গলের বছর শুরু স্টার্ট হওয়ার আগেই কিন্তু আমরা বিভিন্ন দেখবে আমরা অনেক সময় আমরা যারা একটু জ্যোতিষ টতিষে বিশ্বাস করি আমরা একটু শুনে নিই যে বছরটা কেমন আসবে। তো প্রত্যেক জায়গায় এটা শুনেছিলাম যে এবছর ভূমিকম্প থেকে তারপরে দাঙ্গা লাগা থেকে শুরু করে, যুদ্ধ থেকে শুরু করে, অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এভরিথিং, মানে প্রত্যেকটা জিনিস, এমনকি বড় বড় যে বিল্ডিং আছে সেগুলো ভেঙে পড়া থেকে শুরু করে, দেখো প্রত্যেকটা জিনিস আমাদের যারা যা বলেছে 2025-এ প্রত্যেকটা জিনিস মিলে যাচ্ছে। কালকের যে ঘটনাটা সেটা যেন আমি আমার মানে জীবনে জ্ঞানত অবস্থায় এই প্রথম শুনলাম, যেখানে 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন কি করে বাঁচলো সেটাই আশ্চর্য। মানে কথাই বলে না যে রাখে হরি মারেকে, কথাটা একদমই সত্যি। হয়তো ওই 241 জন মানুষের মৃত্যু লেখা ছিল সেদিনকার, ওই একজন মানুষের মানে মৃত্যু ছিল না বলেই হয়তো কিভাবে সে বেরিয়েছে ওই পরিস্থিতিতে। আমার মনে হচ্ছে আমি তাকে সামনে থাকলে জিজ্ঞেস করতাম যে আপনি বেরোলেন কিভাবে ওই পরিস্থিতির মধ্যে দিয়ে। তো এটা সবার কাছে আশ্চর্য, মনে হয় ভগবান হাতে করে তাকে বের করে নিয়ে এসেছে, মানে সে ঘুরে এসেছে, এটাই যেটা মনে হচ্ছে। মানে একটু খোঁড়াচ্ছে কিন্তু তার শরীরে কোনো প্রবলেম নেই, কিছু নেই, কিন্তু একটু খোঁড়াচ্ছে। কারণ দেখো ওই ওই পরিস্থিতির মধ্যে তো গাও পুড়ে যেতে পারতো, চুল টুল পুড়ে যেতে পারতো, কিন্তু ওনার কিন্তু সমস্ত মানে আছে সবই, তুই সামনে আসবি না। তো যাই হোক, এই পরিস্থিতিটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে ভগবান যদি রাখে তো কারোর মারার ক্ষমতা নেই, আর ভগবানের যদি মারার ইচ্ছা থাকে সত্যি বলছি কারোর বাঁচানোর ক্ষমতা নেই। কালকে অদ্ভুতভাবে যে ঘটনাটা ঘটেছে দুপুরের সময়, মানে এই জিনিসটা যেন একটার পর একটা চলছে না, একটার পর একটা চলছে। আমরা মেনে নিতে পারছি না, মানিয়ে নিচ্ছি করতে করতে আবার এমন একটা ঘটনা ঘটছে যেটা সত্যিই মানিয়ে নেওয়ার মতো নয়। তো কালকে এরকম অনেক ঘটনা ঘটেছে, কোনো ফ্যামিলির একজন, কোনো ফ্যামিলির দুজন, কিন্তু ভাবতে পারো একটা ফ্যামিলির 5 জন মানুষ একসাথে মারা গেছে। 5 জন মানুষ, তার মধ্যে একজন লন্ডনে থাকতেন দীর্ঘদিন, তার ফ্যামিলি ভারতে থাকতো, মানে যিনি লন্ডনে থাকতেন তার ওয়াইফ হচ্ছে সম্ভবত রাজস্থানে, উনি ডাক্তার ছিলেন। তো উনি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এবার লন্ডনে যাচ্ছিলেন ফ্যামিলি নিয়ে, একটা মেয়ে আর দুটো বোধহয় ছেলে, তিনটে বাচ্চা নিয়ে 5 জনে লন্ডনে সেটেল হতে যাচ্ছিলেন। তো একসাথে 5 জনের মৃত্যু হয়েছে, এবং প্লেনে বসে একটা ফটো তুলেছে, সেই ফটোটা তার ক্লোজ সব রিলেটিভদের মধ্যে শেয়ার করেছে, যেটা মোটামুটি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো অদ্ভুতভাবে একসাথে 5 জনের, বিশেষ করে বাচ্চাগুলোকে দেখে যে কী খারাপ লাগছে, ইস ভগবান।
মানে কি বলবো, আরেকজনের তো বোন যাচ্ছিল লন্ডনে, মানে সেটা মানে তার বোনও মারা যায়, মানে অদ্ভুত একটা ঘটনা। এরম তো হামেশাই মানুষজন বিদেশে যাচ্ছে, তাই না? আমাদের কলকাতা থেকেও ছাড়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে। তো কে জানে যে এরকম একসাথে 241 জন মানুষের একসাথে মৃত্যু হয়ে যাবে। সত্যি মানে ভাবতে পারছি না, মনে হচ্ছে যেন আমরা যতক্ষণ বেঁচে আছি এইটাই হচ্ছে আমাদের কাছে আশীর্বাদ। মানে সত্যি কথা বলতে আবার এমনও দেখো, আবার এরকম দেখতে পারবে কিছু কিছু মানুষ আছে দীর্ঘদিন অসুখে ভুগছে, বিছানায় শয্যাশায়ী, উঠতে পারছে না। কিছু কিছু মানুষ আছে অনেক বয়স হয়ে গেছে, তারা হয়তো এই পৃথিবীতে এখন না থাকলেও কারোর কিছু এসে যায় না, কিন্তু তারা কিন্তু মারা যাচ্ছে না, তারা দীর্ঘায়ু পেয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে দেখো, যে যারা বেঁচে থাকলে একটা সংসার ভালো থাকবে, একটা সমাজ ভালো থাকবে, সেই সব মানুষগুলো কীভাবে হঠাৎ করে চলে যাচ্ছে। তো এই জিনিসটা সত্যি আমরা মেনে নিতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন কিছু না কিছু খারাপ খবর। এমন একটা দিন সকাল আসে না যে দিনটা আমরা এই মঙ্গলের বছর 2025-এ এমন একটা দিন সকাল আসেনি যে সকালটাতে আমরা কিছু ভালো সংবাদ পেয়েছি, তাই না? প্রত্যেকটা দিন খারাপ। রাজনীতিগত প্রবলেম তো প্রত্যেক মুহূর্তে চলছে, সব কিছুই মানে সব কোনটা কম বলো, সব দিক থেকে যেন প্রত্যেকটা জিনিস, মানুষের আজকে অর্থনৈতিক কন্ডিশন খারাপ, ভাবা যায় না। মানে মানে কি বলবো, কর্পোরেটের ক্ষেত্রেও চাকরিগুলো তো অনেকাংশে অনেক ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলে 26,000 ছেলে মেয়ে আজকে ভবিষ্যৎ অন্ধকারের দিকে। হাই স্কুলের, প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও তাই 32,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ যে কোনো মুহূর্তে অন্ধকারে নেমে যেতে পারে। ঠিক আছে, প্রাইমারি স্কুল হাই স্কুল মিলে প্রায় 60,000-এর কাছে ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের মুখে। তো আরও বেকারের সংখ্যা দিনে দিনে বাড়ছে, কোনো চাকরি ঠিকভাবে সেভাবে কিছু মানে হচ্ছে না, কোনো কি বলবো, মানে মানুষের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। প্রকৃতির এমন অবস্থা যে কোনো সময় ঠিকমতো জমিতে চাষাবাদ হচ্ছে না, ধান থেকে শুরু করে সব সবজি, সব কিছুর দাম অতিরিক্ত বেশি পরিমাণে চলে যাচ্ছে। ফলে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের 2025-এ এসে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এই যুদ্ধ হওয়ার ফলে কিন্তু জিনিসপত্রের দাম অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। তো সব কিছু মিলে আমরা এই 2025-এ আরও কত কি দেখার জন্য, কি বলতো, এটা কত জুন, এখনও জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, পাক্কা 6 মাস। এই 6 মাসের মধ্যে এত কিছু ঘটে গেছে, এখনও 6 মাস বাকি আছে, যার মধ্যে আমাদের আরও কত কি কিছুই দেখতে হবে। মানে এটা আমরা নিজেরাও জানি না। এই জন্য 2025 সবাই খুব সাবধানে বুঝে শুনে খরচা করো, কারণ অর্থনৈতিক পরিস্থিতি যে কোনো মুহূর্তে মানুষের খারাপ হতে পারে, যা পরিস্থিতি যাচ্ছে চারিপাশ থেকে। এবং নিজেদেরকে বুঝে শুনেই বাইরে বেরোনো উচিত, কারণ প্রত্যেকটা জায়গায় অ্যাক্সিডেন্ট লেগে আছে, দাঙ্গা হাঙ্গামা সব কিছুই চলছে। ঠিক আছে, তো চলো আজকে সকালটাতে এইভাবেই শুরু করলাম। মনটা না ভারাক্রান্ত, ভালো লাগছে না কিছু। তো আজকে হোম ডেলিভারি অর্ডার দিয়েছি, আর তার সাথে সাথে রান্নাও করছি, তো তোমাদের একটু শেয়ার করব। তো এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এই যে এটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর ঝিঙের যে খোসা ছিল সেটা দিয়ে বাটাটা করেছি। আর দুপুরে তোমাদের অবশ্যই দেখাবো যে আজকে কি আসবে। হোম ডেলিভারি নিয়েছি, তো হোম ডেলিভারি নিয়েও আজকে বিশেষ রান্না মানে করতে হলো না, তা না, কিছু না কিছু তো করতেই হলো। সকালে আলু ভাজা হয়েছে, সবাই রুটি দুধ আর আলু ভাজা দিয়ে ব্রেকফাস্ট করেছে। আকাশটা একটু মেঘলা হয়েছে, একদম রোদ নেই, দেখা যাক বৃষ্টি হয় কিনা। দেখো কেমন মেঘলা মেঘলা আকাশ, একটু রোদ নেই কিন্তু। মাত্র আমার রান্নাবান্না সব হলো, কমপ্লিট হলো, তার সাথে হোম ডেলিভারিও এলো। আজকে প্রয়োজনের থেকে একটু বেশি খাবার হয়ে গেছে, কারণ বাড়িতেও রান্না করেছি, আবার হোম ডেলিভারিও এসেছে। তো দেখো কি কি এসেছে আজকে, মানে কি কি হোম ডেলিভারিতে দিয়েছে। এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে একটা ঘ্যাট মতো। এটা হচ্ছে বিউলির ডাল, তার সাথে আলু সেদ্ধ মাখা। এটা হচ্ছে মোচার তরকারি, আর তার সাথে আমি এখানে ওই কি যেন বলে, খোসা বাটা করেছি। আর এই ঝিঙে আলু পোস্ত, এটা আমার বানানো। ঝিঙে আলু পোস্ত আর ঝিঙের খোসা বাটাটা আমার বানানো। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু।
আমরা সকলেই দেখবে হাজার কাজ মনে থাকে, কিন্তু ওষুধ খাওয়ার কথা কিন্তু একদমই মনে থাকে না ঠিক টাইম মতো। আমারও ক্ষেত্রেও কিন্তু তাই, আমি ওষুধ খাওয়ার কথা একদম মনে রাখতে পারি না, ভুলে যাই। তো যাই হোক, এখন ঘুম থেকে একটু উঠলাম, উঠে নিয়ে আগেই মনে পড়লো যে ওষুধটা খেয়ে নিই, নাহলে আবার কখন ভুলে যাব, তার জন্য ওষুধটা খেয়ে নিচ্ছি। যাদের বাড়িতে এত আম তাদেরকেই আম কিনে খেতে হচ্ছে। আমার বাপের বাড়িতে এত আম হয়েছে, দুটো আম গাছে, মানে হ্যাঁ কী বলবো, মা বলছে যে এত আম কে যে খাবে। দিদি এসেছিলো, দিদিকে প্রায় 200খানা আম দিয়ে দিয়েছে, বলেছে তোদের ওখানে আশেপাশে সবাইকে দিয়ে দিবি, তোরাও খাবি। আমাকেও যেতে বলেছে, আমি বললাম আমের জন্য আবার এত দূর যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, অনেক দিন পর আজকে আবার মনে হলো একটু আম খেতে ইচ্ছা করছে, তাই সুমিতকে বলে আম আনালাম। তো এখানে মনে হয় 1.5 কেজি আম 100 টাকা নিয়েছে। এখন আমের দামটা বেড়ে গেছে, যেহেতু এটা লাস্টের দিকের সময় চলছে। তো এর আগে কিন্তু 30 টাকা 20 টাকা করে কেজি আম পাওয়া যাচ্ছিলো, আর এখন কিন্তু আমের দামটা আবারও বেড়ে গেছে, কারণ শেষের মুহূর্তে, তাই জন্য। তো মা অনেক আম আশেপাশে সবাইকে দিয়ে দিয়েছে, আর বললো ফ্রিজে রেখে রেখে কিছু আম খাচ্ছি আমরা। বিকেল হতেই ছেলে চলে গেছে পোডিয়ামে, আর এই যে ওদের দলবল দেখতে পাচ্ছ চোখের সামনে, সব খেলা করছে, ব্যাট বল খেলা করে অনেকক্ষণ ধরে সন্ধেবেলা পর্যন্ত, তারপর আবার ওই দিকে চলে যায় টাওয়ার 1-এর দিকে, ওখানে গিয়ে আবার খেলা করে। অ্যালকবে এসে একটা আক্ষেপ আমাদের থাকলো না, সেটা হচ্ছে বাচ্চারা যে এখানে এত সুন্দর মাঠ পাচ্ছে, খেলা পাচ্ছে, সন্ধে পর্যন্ত খেলতে পাচ্ছে। নর্মালি শহরে স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের বাচ্চারা এত ভালো মাঠ পায় না, এত ভালো খেলতে পারে না। তো এই আক্ষেপটা কিন্তু আমাদের অ্যালকবে আসার পর একদমই চলে গেছে। যাই হোক, বিকেলবেলার আকাশটা দেখলে কত সুন্দর। আর সবথেকে বড় ঝামেলার কাজটা আমি ভাবলাম আজকেই মিটিয়ে নিই। প্রতিদিনই সকালে উঠে ভাবি বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। সকালবেলা উঠেই এত তাড়াতাড়ি লেগে যায়, আর এতগুলো বালিশ চেঞ্জ করব, তারপর চাদর চেঞ্জ করব, হয়ে ওঠে না। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম না, আজকে আমাকে চেঞ্জ করতেই হবে। তো তাড়াতাড়ি করে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিলাম, আর বিছানার চাদরটাও আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, প্রায় 40 মিনিট মতো তার টাইমই লেগে যায়। তো যাই হোক, সবগুলো চেঞ্জ করে পরাতে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য ভাবলাম এখন হাতে সময় আছে, কেননা রাত্রেবেলাতেই মানে সন্ধেবেলাতেই করে রাখি। যখন কোনো ওয়ার অনেক পুরনো হয়ে যায়, আমি কি করি বলতো, সেই ওয়ারটা বালিশের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে পার্মানেন্টলি সেলাই করে দিই। তার আগে কেচে নিই, কেচে পার্মানেন্টলি ওয়ারটাকে বালিশের সাথে সেলাই করে নিই, তারপরে নতুন কভার পরাই। এতে কি হয় বলতো, এতে যে মেন বালিশটা থাকে না, যে ভেতরে তুলো দিয়ে ওপরে যে কভারটা থাকে, সেই কভারটা কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে পচতে শুরু করে, নষ্ট হয়ে যায়। তো তার উপরে যদি তুমি এরকম একটা দুটো কভার চাপিয়ে সেলাই করে দাও, তাহলে কিন্তু এই জিনিসটা নষ্ট হওয়ার অতটা ভয় থাকে না, ফলে বালিশ কিন্তু অনেক দিন টেকসই হয়। তো আমি সেটাই করি সবসময়। যে কভারগুলো অনেক পুরনো হয়ে যাচ্ছে, মানে এবার ফেলে দিতে হবে, আর ব্যবহার করা যাবে না, রং উঠে গেছে, এরম টাইপের কভার, সেগুলো না ফেলে আমি একেবারে বালিশের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিই। তার কী হলো, একটা এক্সট্রা কভার হয়ে গেল, ফলে বালিশটা অনেক বেশি সুরক্ষিত হলো। বালিশের যে ওপরের কাপড়টা ছিঁড়ে গেলেও তো কোনো ভয় থাকে না, আর তারপরে তুলো বের হওয়ারও কোনো ভয় থাকে না। বিছানাটা চেঞ্জ করে নিলাম, আর সুমিত সন্ধে দিচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা ঘন্টার আওয়াজ। বাবা, অনেক দিন পরে আজকে মনে হচ্ছে বিছানাটা একটু চেঞ্জ করতে পারলাম। সকালবেলা উঠে এতটা তাড়াতাড়ি থাকে, করবো বলেও আর করা হয় না। ঘুম থেকে উঠে দেখলাম একটু বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা সেই রকমভাবে এখনও হয়নি। আর একটু হলে হয়তো বৃষ্টিটা ঠান্ডাটা হতো। যাই হোক, সন্ধে হয়ে গেছে, লাইটটা ছোট করি, বেশি বড় লাইট হলে ঘর গরম হচ্ছে, ছোট লাইট জ্বালাই। ঠিক আছে, চলো পরে আসছি। কিরে, তোরা ঘরে আসবি না সমৃদ্ধ? সন্ধে এখন বাজে 7টা, ছেলে এতক্ষণ খেলছিল, তারপর ঘরে এখন এলো। তোকে 1 গ্লাস ছাতু শরবত দেবো, এটা খেয়ে কিন্তু এখন পড়তে বসে যাবে। তারপর আবার সন্ধেবেলার মুড়ি টুড়ি পরে দেবো, আগে এটা খাইয়ে ওকে পড়তে বসিয়ে দেবো। এটা খেয়ে নিয়ে একেবারে পড়তে বসে যাবি। দুটো তো এখন দেখো, সন্ধেবেলা হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম।
আর একটু সন্ধ্যাবেলা সকালের জন্য মুড়ি টুড়ি মাখবো, দেখি কী দিয়ে মাখি না মাখি। ছেলে আসলো এখন 7টা বাজে, খেলে আসলো এই সময়, ওকে ছাতুর শরবত দিলাম, এরপর মুড়ি দেবো, পড়তে বসছে গেছে। আর আমারও এডিটিং শেষ করতে হবে। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাত্রেবেলা শুধু ভাত করবো, একটু ডাল সেদ্ধ দেবো। ওবেলার অনেক কিছুই আছে, একটু একটু করেই, কোনোটাই বেশি নয়, তবে রাত্রের খাবার তো হয়ে যাবে। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।